বিভিন্ন কর্মসূচিতে মেয়েকে সামনে আনছেন কিম জং উন। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর 7 বছরের কারাদণ্ড। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস। এনআইএসের ব্রিফিংয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা জানান, আসন্ন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিমের কন্যার উপস্থিতি, তার ভূমিকা এবং কোনো আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয় কিনা এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। উত্তর কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কিমের মেয়ের নাম বা বয়স প্রকাশ করেনি, তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা তার নাম কিম জু আয়ে। যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান প্রথম এই নাম প্রকাশ করেন। আইন প্রণেতারা বলেন, আগে এনআইএস মনে করত জু আয়েকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এখন সংস্থাটির মূল্যায়ন তাকে কার্যত উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের সঙ্গে অস্ত্র প্রকল্প পরিদর্শন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে তার মেয়েকে। বিশ্লেষকদের মতে এসব উপস্থিতি তাকে চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দেয়। এদিকে চলতি মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত মুসলিম দেশগুলোর ভৌগোলিক অবস্থান, তরুণ জনশক্তি এবং দ্রুত সম্প্রসারণশীল বাজারকে কাজে লাগাতে হলে দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। এরদোগান বলেন, মহাসড়ক, রেলপথ, সমুদ্র বন্দর ও বিমানবন্দরের সংযোগ জোরদার হলে শুধু বাণিজ্যই বাড়বে না, সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হবে। তিনি তুরস্কের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ তুলে ধরে মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল ও বড় সেতু নির্মাণের কথা উল্লেখ করেন। পাশাপাশি ট্রান্স কাস্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক বাণিজ্যপথে রূপ দেওয়ার উদ্যোগের কথাও জানান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এসব বিনিয়োগ শুধু জাতীয় স্বার্থে নয়, ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ আন্তঃসীমান্ত পরিবহন করিডোর গড়ে তোলাই এর মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাংমিনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। 2024 সালের ডিসেম্বরে দেশে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার দায় এই রায় দেওয়া হয়। রয়টার্স জানায়, বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট 61 বছর বয়সী লি সাংমিনকে বিদ্রোহে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আদালতের মতে তিনি পুলিশ ও দমকল বাহিনীকে সরকার সমালোচক কয়েকটি গণমাধ্যমে বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। বিচারক রিউ কিউং জিন বলেন, সমালোচনামূলক গণমাধ্যমের বিরুদ্ধে শক্তি প্রয়োগ জনমতকে দুর্বল করে এবং ষড়যন্ত্র বাস্তবায়ন সহজ করে তোলে। আদালত আরও উল্লেখ করে, অভিশংসন প্রক্রিয়ার সময় এসব নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করে লি মিথ্যা শপথ করেছিলেন। প্রসিকিউশন লির বিরুদ্ধে 15 বছরের কারাদণ্ড দাবি করলেও আদালত তাকে 7 বছরের সাজা দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে গত আগস্ট মাস থেকেই তিনি হেফাজতে ছিলেন। এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকেও একই ঘটনায় 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সামরিক আইন জারির অভিযোগে দণ্ডিত ইউন সুক ইওলের মন্ত্রিসভার এটি দ্বিতীয় সদস্য। উল্লেখ্য, 2024 সালের 3রা ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারি করেন। তীব্র গণবিক্ষোভের মুখে মাত্র 6 ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়। এরপর 14 ডিসেম্বর তাকে পার্লামেন্টে অভিশংসন করা হয় এবং পরবর্তী মাসে তাকে গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে রাজনৈতিক তর্কের জেরে টেক্সাসে নিজের বাবার গুলিতে প্রাণ হারিয়েছেন 23 বছর বয়সী ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন। সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে শুরু হওয়া এক ইনকোয়েস্টে এ তথ্য উঠে এসেছে। লুসি ছিলেন চেশায়ারের ওয়াডিংটনের বাসিন্দা। গত বছরের 10ই জানুয়ারি তিনি টেক্সাসের ডালাসের কাছে প্রোসোপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হন। শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ ও তার কর্মকাণ্ড নিয়ে লুসির সঙ্গে তার বাবা ক্রিস হ্যারিসন এর তীব্র তর্ক হয়।
তর্কের এক পর্যায়ে বাবার একটি মন্তব্যে লুসি মানসিকভাবে ভেঙে পড়েন। তদন্তে জানা যায় সেদিন বিকেলে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন লুসি। বিমানবন্দরে যাওয়ার প্রায় আধা ঘণ্টা আগে ক্রিস হ্যারিসন তাকে নিজের বেডরুমে নিয়ে নতুন কেনা একটি গ্লক 9mm সেমি অটোমেটিক হ্যান্ডগান দেখান। অল্প সময়ের মধ্যেই গুলির শব্দ শোনা যায়। পরে লুসিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আদালতে জানানো হয় ক্রিস হ্যারিসনের মদ্যপানের ইতিহাস রয়েছে এবং ঘটনার দিন তিনি প্রায় 500 মিলিলিটার মদ্যপান করেছিলেন। পুলিশ কর্মকর্তা লুসিয়ানা এসক্যালেরা জানান ঘটনাস্থলে পৌঁছে তিনি তার নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ পান এবং সিসিটিভি ফুটেজে ঘটনার আগে তাকে মদ কিনতে দেখা গেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1.5 বছর পর আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ নির্বাচন নিয়ে লাইভ কভারেজ প্রকাশ করছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে এবারের নির্বাচনে প্রায় 12,70,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। এই জোটের অন্যতম অংশীদার ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, যা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দ্বারা গঠিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট ও অর্থনৈতিক উন্নয়ন এই বিষয়গুলোই এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বিশ্বের 8ম জনবহুল দেশ বাংলাদেশে এসব ইস্যু এখন জন আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ন্যাশনাল চার্টার 2025 নামে একটি প্রস্তাবিত রাষ্ট্র সনদ নিয়েও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রণীত এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।